সেই শব্দচয়নগুলো আমার জন্য হাস্যকর। এবং আমার মনে হয়েছে যে যেই ধরনের কালচার ওনারা তৈরি করতে চান, তোষামতি, ব্যাটাগিরি, তস্য বানানো, সেগুলোর সাথে অবশ্যই জামিল স্যার কাজ করতে পারবেন না, এবং সে তার সাথে আপোষ করার কোনো কারণই নাই, আমি কোনো কারণও দেখি না। এবং ওই গদি চেটে চেটে বসে থাকারও কোনো মানে নাই। তো আমরা যেই গণঅভ্যুত্থান পরবর্তী যেই দেশের কথা বলি, সেই দেশ যদি আপোষ করতে হয়, আমলাতন্ত্রের পোষ্য হতে হয়, তাহলে সেই দেশ আমরা অলরেডি আমরা দেখেছি যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি স্ট্যাটাসে লিখেছেন তিনি খুব শীঘ্রই জানাতে চান। আমি জানি না উনি কি জানাতে চাচ্ছেন, আমরা সেটা শোনার জন্য অপেক্ষায় বসে আছি। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমার শিক্ষক জামিল আহমেদ যে 4টি শর্তের কথা বলেছেন সেগুলো একদম আমার কাছে যৌক্তিক একটা শর্ত বলে মনে হয়েছে। সেই 4টা শর্ত শুধু না, এরকম অসংখ্য শর্ত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো কিছু আসলে মেনে নেওয়া হচ্ছে না, এটা শুরু থেকে। আর শিল্প নির্মাণ করবেন আপনি, সেখানে আপনি শর্ত দিয়ে শিল্প নির্মাণ করবেন। একজন শিল্পী কখনো কোনো শর্ত ভেঙে, কোন শর্তকে মেনে আসলে শিল্প নির্মাণ করতে পারেন না। আমরা একটি সুন্দর একটি সুষ্ঠু সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু বন্ধুগণ, আমরা আজকে হতাশ, আমরা আজকে ক্ষুব্ধ, আমরা আজকে মর্মাহত যে আমরা আবারও সেই পুরনো ধাঁচেই ফিরে যাচ্ছি, আমরা আবারও সেই পুরনো সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি। বন্ধুগণ, আমরা মনে করি যে আমাদের যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন এখনো হয়নি। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথেও বাংলাদেশ এই মুহূর্তে নেই, এবং আমাদের লড়াইটা আসলে চালিয়ে যেতে হবে। নাট্য উৎসব শেষ হওয়ার পরে যে ভিডিও তা দেখেছি, যারা যে কয়জনই দেখেছি, আমরা খেয়াল করেছি সৈয়দ জামিল আহমেদ একটা কথা বারবার বলছিলেন। তিনি বলছিলেন এই আনাজদের প্রতি দায়বোধের জায়গা থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। আমি জানি না আসলে বাংলাদেশ সরকারের কয়জন উপদেষ্টা এই আনাজদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্ব নিয়েছেন। যদি তারা দায়বোধের জায়গা থেকে দায়িত্ব নিতেন তাহলে নিশ্চিতভাবেই তারা প্রকাশ্যে ফেসবুকে কখনোই লিখতেন না পাবলিকলি যে আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে। তারা যদি আনাজদের প্রতি দায়বোধের জায়গা থেকে দায়িত্ব নিতেন তাহলে নিশ্চিতভাবেই একজনের আমলনামা যদি আমরা চেক করি তাহলে দেখবো যে তাদের আসলে আমলনামায় কি র্যাডিক্যাল পরিবর্তন হয়েছে। আমরা যদি উপদেষ্টা মহোদয়, কোট আনকোট মহোদয়ের ফেসবুক স্ট্যাটাসকে একটু লক্ষ্য করি, আমরা দেখবো উনি খুব ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন, উনি খুব ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চেয়েছেন এবং ব্যক্তিগত কিছু আক্রমণও করেছেন। অথচ আমরা যদি ভুল না বলি, আমরা যদি ভুল না বুঝি, সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোনো ব্যক্তিগত জায়গা থেকে আলাপ করেনি, বরং উনি 4টা খুবই স্পষ্ট দাবি জানিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের যে বাজেট, সেই বাজেটের 0.5% যেন সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হয়। 0.5% যদি হিসাব করি সেটা 150 থেকে 200 কোটি টাকা কিংবা এরকম একটা সংখ্যা দাঁড়ায়। আমরা জানি বাংলাদেশের শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয় সেটা হচ্ছে 1.69%। গত বছরগুলোতে যদি আমরা দেখি, আমরা দেখবো টোটাল বাজেটের 1.69 বরাদ্দ দেওয়া হয় শিক্ষা খাতে, যেখানে প্রাথমিক শিক্ষা আছে, মাধ্যমিক শিক্ষা আছে এবং আর্মি শিক্ষাও আছে। বলবে, আমি শুধু এইটুকুই বলতে চাই যে এটার সবচেয়ে বড় ইম্পেটাস এখানে থাকে এই কারণেই যে হয়তো আমরা ধরে নিয়েছিলাম, আমরা যারা সৈয়দ জামিল আহমেদের ছাত্র বা অনুরাগী বা তার কাজ পছন্দ করি, আমরা ধরে নিয়েছিলাম উনি পদটা নেবেন না। শেষে যখন উনি নিলেন তখন আমরা একটা প্রবল আশা দেখেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যেটা করতে চেয়েছি সেটা হয়তো সম্ভব হবে। তো ওনাকে পদে পদে যখন বাধা দেওয়া হচ্ছে এবং এই ধরনের জিনিসগুলো যখন ফিরে আসছে, সেটা আমাদেরকে প্রচন্ড রাগান্বিত করে, এবং সে কারণে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা কথা বলবো। আজকে যে আয়োজন, সেই আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন সকলেই যে শিল্পকলা একাডেমির যে ডিজির দায়িত্ব, মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন সৈয়দ জামিল আহমেদ, তিনি গত কিছুদিন আগে পদত্যাগ পত্র দিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আসলে তিনি এখানে কাজ করতে পারছেন না এবং নানান ধরনের সংকট আসলে তিনি গত 6-7 মাসে এখানে সম্মুখীন হয়েছেন এবং নানা অনিয়মের অভিযোগও তিনি জানিয়েছেন। বন্ধুগণ, আমরা
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর একটি ধারার রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক ধারার সূচনা হবে, কিন্তু আমরা আসলে যত সময় অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো যেই সংস্কৃতি ছিল, পুরনো যেই প্রশাসনিক সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি সাংস্কৃতিক সংস্কৃতি যা ছিল সেগুলোই আসলে এখনো বহাল হয়ে আছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন লক্ষাধিক আমাদের জুলাই যোদ্ধারা, তাদের চিকিৎসা যেটা এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, জুলাই যোদ্ধাদের আহতদের চিকিৎসা করা, এই চিকিৎসা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে জুলাইয়ের যারা আহতরা রয়েছেন তারা হাসপাতালের সামনে, তারা সচিবালয়ের সামনে গিয়ে তাদের মানববন্ধন করতে হচ্ছে, তাদের অবস্থান ধর্মঘট করতে হচ্ছে তাদের চিকিৎসার দাবিতে। তো সুতরাং আপনারা আমলাতন্ত্রের যে ভয়াবহ জটিলতা, যে ভয়াবহ আগ্রাসনেই আমাদের দেশে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে চলছে,